কবির ভাই যে কথাগুলো বলেছেন সে তার সুর ধরে একটু যোগ করতে চাই। উনি বলেছেন অনেকগুলো ইতিবাচক দিকের কথা বলেছেন। তো সবচেয়ে ইতিবাচক দিক আমাদের তিনজনের জন্য, আমাদের জীবনটা এখন হুমকির মুখে নয়। আমাদের তিনজনই কিন্তু হুমকির মুখে ছিলাম আমরা, এবং এই চেয়ে তো আর বড় সফলতা হতে পারে না যে না। কিন্তু ধরেন যে নেই, হয়তো আমাদের তিনজনের নেই, কিন্তু সমাজে তো অনেকের, যেমন মিস্টার নুরুল কবির মাইনরিটিদের কথা যেটা আমিও প্রসঙ্গ করে তুললাম, কোনো সংবাদ মাধ্যম তার ভুল ত্রুটি থাকুক বা না থাকুক, ইন্ডিভিজুয়াল অনেকেই আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অনেকেই আমরা বলি যে আমরা স্বাধীনভাবে এখন কথা বলতে পাচ্ছি। কথা যেমন সত্যি, আবার আসলে কি সবাই সব কথা বলতে পাচ্ছেন? হয়তো কেউ কেউ বলছেন, নুরুল কবিরকে তো থামানো যাবে না, সো দ্যাট তিনি বলছেন, কিন্তু সবাইকে বলতে পাচ্ছেন, সেই পরিবেশ কি তৈরি হয়েছে? হ্যাঁ, এই যেই পরিস্থিতিতে আমরা এই পরিবর্তন এসছে, এই পরিস্থিতি অনেকগুলো অনিশ্চয়তার সৃষ্টি করছে। এই অনিশ্চয়তার কারণে যে অনেক রকম যে সরাসরি বাধার সৃষ্টি না করলেও যে অনেকেই অনুভব করছে হয়তো সব কিছু বলা যাবে না, সব কিছু করা যাবে না, এবং যারা এই আন্দোলন সংগ্রামে বা এই স্পিরিটের সঙ্গে এক ছিল তারাই তো একজন আরেকজনের বিপক্ষে এখন দাঁড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমার মনে হয় এটার বড় কারণ হলো যে আশাবাদ সৃষ্টি হয়েছিল, যে এক্সপেকটেশন, আশা কি সব ব্যক্তিকেন্দ্রিক? বিশেষ করে যারা ন্যারেটিভ বা বয়ান তৈরি করে বা যারা সমাজে মানুষকে তৈরি করে, প্রস্তুত করে, এক্সপেকটেশন এই যে ব্যক্তির যারা বয়ান সৃষ্টি করে, যারা ওপিনিয়ন মেকার, তাদের এক্সপেকটেশন ছিল এটা ব্যক্তিগত হইতে পারে কিংবা সামষ্টিকভাবে সবার জন্য, সবার কল্যাণে। কিন্তু এই এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা করাটা দুরূহ। যে আকাশচুম্বী যেই আকাঙ্ক্ষা, আকাশচুম্বী যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা অসম্ভব। আমার মনে হয় সবচেয়ে যোগ্যতম ব্যক্তি, সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরকেও নিয়েও যদি সরকার করতে হইতো তাহলেও কিন্তু অত সহজ হতো না, আমার মনে হয় না। আর আরেকটা হলো যে যেটা আসার কথা, যে কবির ভাই বলেছেন, আমি বলেছি, হ্যাঁ, অনিশ্চয়তার কথা। কিন্তু আসার কথা যে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে বলছে আমাদের এখন জাতীয় ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দলগুলো মনে হয় যেন এগিয়ে এসছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করার অন্তত আমি দেখছি যে সেই সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। এটা আশাবাদ সৃষ্টি করে। আমি আশা করি যে সরকার সঠিকভাবে এই পরিস্থিতিটা কাজে লাগাবে, এই সম্ভাবনাটা কাজে লাগিয়ে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে যেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করা দরকার সেগুলো করে আমরা যেন একটা নির্বাচনের দিকে যেতে পারি। আর আপনি যে প্রশ্ন করেছেন সংস্কার না নির্বাচন, তো আমরা ধরেন এই যে গণবিস্ফোরণ, গণ আন্দোলন, এটা কিসের দাবিতে হয়েছিল? এটা কিন্তু সেই আমাদের 2000 কোন সালে, কত সাল না যেন, যে আমাদের ছাত্ররা যে রাস্তায় নেমেছিল, রাস্তা মেরাত, হ্যাঁ, কোটা 2018 সালে। আমার তো মনে থাকার কথা, কারণ ওই সময় কিন্তু ওই আমার বাড়ি আক্রান্ত হয়েছিল। 2018 সালে যে ওই ছাত্ররা যে রাষ্ট্র মেরামতের দাবি তুলেছিল, এটারই ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে যেই বিস্ফোরণ ঘটেছে এবং যেই পট পরিবর্তন হয়েছে। তো এখন তো রাষ্ট্র মেরামতের দাবি কিন্তু এটা প্রায় সার্বজনীন দাবি। সবাই চায় যে পদ্ধতি, প্রক্রিয়া এবং যেই প্রতিষ্ঠানগুলোর করুণ অবস্থা একটা সরকারকে চরম কর্তৃত্ববাদী করেছে এবং স্বৈরাচারে পরিণত করেছে, তার অবসান হোক। তো তার অবসান হতে কিছু কিছু পরিবর্তন লাগবে, পদ্ধতি, প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের। তার মানে কিছু কিছু সংস্কার লাগবে। এবং আরও যদি সুস্পষ্ট উদাহরণ দেই, 2007 সালে কতগুলো সংস্কারের দাবি উঠেছিল, এবং দুর্ভাগ্যবশত এই সংস্কারগুলো -2-তে পরিণত হয়েছিল, এবং এই -2 কিন্তু জনক কিন্তু রাজনৈতিক নেতৃত্বেই, আমি যতটুকু দেখেছি দূর থেকে। তো কিন্তু সেই সময় সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, এবং সংস্কারবাদী একটা গালিতে পরিণত হয়েছিল। কিন্তু সেই সময় যদি যেই সকল সংস্কারের কথা বলা হয়েছিল,
যে সকল সংস্কারের দাবি উঠেছিল, রাজনৈতিক দলে গণতন্ত্রায়ন, আরও কতগুলো পরিবর্তন পদ্ধতি প্রক্রিয়া, সেগুলো যদি করা হতো তাহলে হয়তোবা আমরা এই যে 5ই অগাস্টের এই বিয়োগান্তক পরিণতি এড়াইতে পারতাম। তা আমার মনে হয় তাই আমাদের যদি ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকাইতে হয় যা অতীতে ঘটেছে, তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু কতগুলো সংস্কার এই সরকার করতে পারবে, কতগুলো সংস্কার নির্বাচন কমিশন করতে পারবে, অন্যান্য প্রতিষ্ঠান করতে পারবে, আর কতগুলো সংস্কার এই সরকারের পক্ষ করা সম্ভবপর হবে না, কারো পক্ষে করা সম্ভব না, যেখানে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হবে। সেই সব বিষয়ে হয়তো ঐক্যমত্যে পৌঁছতে পারে রাজনৈতিক দলগুলো এবং সরকার, এবং পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারাই ওগুলো বাস্তবায়ন করতে হবে। আর এই ক্ষেত্রে যেই প্রশ্নটা উঠেছে, আপনিও তুলেছেন, সেটা হলো যে রাজনৈতিক দলের সাথে সংলাপ, আমাদের যে 6টা কমিশন করা হয়েছে এবং এগুলো অগ্রাধিকার হিসাবে ধরে নিয়েই যে এইসব ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার করা দরকার, এই 6টা কমিশন গঠন করা হয়েছে। তো আমাদের কাজটা, যে জিনিসটা আমার মনে হয় সুস্পষ্ট নয় অনেক কাছে, আমাদের কাজটা কিন্তু কারিগরি, সম্পূর্ণ কারিগরি। অর্থাৎ আমরা কতগুলো অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, অংশীজনের মতামত নিয়ে, অংশীজনের লিখিত প্রস্তাব নিয়ে আমরা একগুচ্ছ অনেকে বলেন যে ডক্টর বদিউল আলম মজুমদারের এটা এত সময় লাগবে, উনি তো সারা জীবনে এই কাজই করেছেন, উনি তো সব রেডিমেড থাকার কথা না। আমি কালকে আমি কয়েকদিনের মধ্যে করতে পারি, এটা ঠিক। আমি বহু লিখেছি, বলেছি। মানে এই যে সংলাপের কথা বলছেন স্টেক হোল্ডারদের, এগুলো তো আপনি বছরের পর বছর ধরে করে আসছেন, নতুন কিছু না। কিন্তু আমার মনে হয় এটার আরো বিশ্বাসযোগ্যতা, আরও সার্বজনীনতা নিশ্চিত করার জন্য আমাদের অনেকের সাথে কথা বলা দরকার। এবং আমরা রাজনৈতিক দলের সাথে আমাদের অনানুষ্ঠানিকভাবে এটাকে বোধহয় মিস্টার নুরুল কবির সুশীলতা বলছিলেন, যে এই যে সুশীলতা না, এটা সুশীলতা, তার মানে এতদিন আপনার বিশ্বাসযোগ্যতা বা আরো এর অভাব ছিল না কাজ করতে। এটা বাস্তবতা। আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের যেই কাজকর্ম করেছি তার প্রেক্ষিতে আমাদের কতগুলো ধ্যান ধারণা আছে, কিন্তু এই ধ্যান ধারণাগুলো, এই আমাদের মতামতগুলো অন্যদের সাথে মিলিয়ে দেখা দরকার। বিশেষত এই পরিস্থিতির প্রেক্ষাপটে যেই ঘটনা ঘটলো 5ই আগস্ট, এর প্রেক্ষিতে আমাদের সকলের সাথে আলাপ আলোচনা করা দরকার, তাদের মতামতগুলো নেওয়া দরকার। কিন্তু আমাদের কোনো এখতিয়ার নাই যে তাদের সাথে নেগোসিয়েট করার। রাজনৈতিক দলের সংলাপ হইতে হলে নেগোসিয়েট করতে হবে, কিন্তু আমাদের সেই নেগোসিয়েট করার কোনো সুযোগ নেই। আমরা এই সকল তাদের মতামত, তাদের সংস্কার প্রস্তাব, আমি বুঝলাম। তাহলে এটা বলেন যে আপনারা যখন সংস্কারের বিষয় নিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে আপনি প্রতিষ্ঠানের কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিষ্ঠানগুলো তো একভাবে আপনি তৈরি করে ফেলছেন, পুরনো নিয়মে কাঠামোর মধ্যেই তৈরি করছেন। আপনি সেই উত্তর যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছ থেকে নিতে হবে। বাট আপনারা জিজ্ঞেস করেছেন যারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে। যেমন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা যখন কাজ করছি, আমরা যখন যে নির্বাচন কমিশন যেই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই আইন সম্পর্কে অনেকেই সমালোচনা করেছে, আমি নিজেও করেছি, এটা সীমাবদ্ধতা নিয়ে। তো এটা ভালো হইতো তারা যদি কিছুদিন অপেক্ষা করতো এবং আমাদের কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে তারা যদি এটা করতো, এবং আমরা একটা এই যে খসড়া তৈরিও করেছি এবং এটা কাজে লাগানো যেত। কিন্তু আমি জানি না কি কারণে তারা আগের আইনটা ব্যবহার করে এটা নির্বাচন কমিশন দ্রুত ইলেকশনের দিকে যাচ্ছে সরকার, অথবা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের পরিকল্পনা। তবে আমি আশাবাদী হতে চাই, হয়তোবা তারা চাপের মধ্যে, অবশ্যই তারা চাপের মধ্যে আছে, চরম চাপের মধ্যে আছে। ইনফ্যাক্ট এই গত কয়েকদিনের আগে হতে পারে, একটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের চাপ, আরেকটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করবার ইচ্ছে হতে পারে। আমি এটা জানি না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে এই আইনের অধীনে যে অনুসন্ধান কমিটি গঠন করেছে, যারা অনুসন্ধান করে এই 10 জন ব্যক্তি চিহ্নিত করেছে, 10 জন থেকে 5 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই অনুসন্ধান কমিটি সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে গঠিত হয়েছে।
এবং তারা অনুসন্ধান কমিটি কোন 10 জনকে করেছে সেটা কিন্তু আমরা জানি না। এই অভিযোগ কিন্তু গতবার আপনি তুলেছেন। এটা ভালো হতো, জানি না। এবং আপনি কিন্তু গতবার আমার খেয়াল আছে আমার অনুষ্ঠানে এটা ভালো হতো তারা যদি নামগুলো প্রকাশ করে। এটা ভালো হতো নামগুলো যদি প্রকাশ করে। সুশীলতা ভালো হতো, কথাটা বলবেন। এবং আপনি আমার যতদূর মনে পড়ে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে আপনি তথ্য কমিশনের কাছে মানে সেটা জানতে চেয়েছিলেন বা চাইবেন বলেছিলেন। এরপরে একটা মামলাও রুজু আছে। ওকে, আমি ওটা কিন্তু সুশীলতার কারাবরণ করছেন, শুনেন, সুশীলতার এটা লক্ষণ নয়, বরং এটা অ্যাক্টিভিস্টের ওই যে প্রতিফলন। ওকে, যেটা আমি করেছি, কখনো কখনো সরব থাকে, কখনো কখনো ইনঅ্যাক্টিভ থাকে। আমি একটা কাজ করছি এবং আমার অ্যাক্টিভিজমের সুযোগ আসবে, সেই জন্য আমি একটা কাজ করছি। এই কাজটা আমাকে শেষ করতে হবে এবং সততার সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে। এবং ওই যে কথাটা ওই যে আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, একটা দুর্বল আইনেও যদি সঠিক ব্যক্তিদেরকে নিয়ে যদি একটা অনুসন্ধান কমিটি করতে হয়, তার থেকে একটা ওই যে সঠিক ব্যক্তিদেরকে নিয়ে একটা নির্বাচন কমিশন করতে হতে পারে। তো আমি সেই আশাবাদী যেসব ব্যক্তিরা ওই অনুসন্ধান কমিটি ছিলেন তারা সম্মানিত ব্যক্তি ছিলেন, তারা দল নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। তো তারা যেসব ব্যক্তিদেরকে খুঁজে বের করেছেন তারা সঠিক ব্যক্তি। তবে হ্যাঁ, স্বচ্ছতার ভিত্তিতে যদি হতো আর নামগুলো যদি জানা যেত তাহলে। অর্থাৎ আওয়ামী লীগ আমলে যে পদ্ধতিতে হয়েছে এই আমলও এই বিষয়টা একই পদ্ধতিতে হলো। একটা তফাৎ, যে আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়ে হয়েছে তাদের একটা বিরাট অংশই ছিল ওই যে পক্ষপাতদুষ্ট, যেই অনুসন্ধান কমিটি হয়েছে। যেমন ওই যে সোহুল হোসেন, আমি নাম বলা বোধহয় ঠিক নয়, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এবং তাকে অনুসন্ধান কমিটিতে রাখা হয়েছে। ধীরে ধীরে আমরা এগুচ্ছি। আপনার কাছে প্রশ্ন, এই যে সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, আমি অ্যাক্টিভিস্ট, আমি কিন্তু এবং সংবিধান সহ নানান সংস্কার কমিশন নিয়ে নানা রকমের আলোচনা, উদ্দেশ্য আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং সেই অভিযোগের তীর নানান মহলের দিকে নানানভাবে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ ছুটছেন। এবং বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট, উনি বলছেন এক ধরনের অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ তারাও নানাভাবে। ধরেন আমি যেটা আমার কথাটা শেষ করতে চাই, যেটা আমরা যে কারিগরি প্রস্তাবগুলো দেব, অর্থাৎ একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেব এবং এটা সরকার রাজনৈতিক দলের সাথে বসে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। আমার মনে হয় এটাই সঙ্গত এবং তার ভিত্তিতে একটা রোডম্যাপ তৈরি হবে, নির্বাচনের দিনক্ষণ নিশ্চিত হবে। আমার মনে হয় এই পদ্ধতিটা ঠিক আছে, আমি মনে করি।